নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। টলিপাড়াতে আপনাদেরকে স্বাগত। রজনীবাবু কলকাতায় অন্নপূর্ণা বোর্ডিং হাউস বলে একটি মেস চালাতেন। মেসটি বেশ শান্তিপূর্ণ ও মেসের যে বাসিন্দারা তাদের মধ্যেও বেশ ভাব ভালোবাসা ছিল, শুধু একজনকে ছেড়ে, শিববাবু। অন্যদের প্রতি কিছুটা উনি সবসময় বিরূপ থাকতেন, একটু রাগী স্বভাবের, একটু খিটখিটে স্বভাবের। সেই মেসের যে কর্তা ছিলেন, মানে মালিক ছিলেন রজনীবাবু, ওনারই এক বন্ধু হঠাৎ করে গৃহ ছাড়া হয়ে তার সপরিবারে তার স্ত্রী ও কন্যা রমলাকে নিয়ে হাজির হলেন এই বোর্ডিং হাউসে। তারপরে গল্প শুরু হলো। অনেক হাসি কৌতুক, অনেক কিছু, মানে একটি সম্পূর্ণ মেসে যখন ভর্তি রয়েছে ছেলে মানুষ, সব ছেলেরা, সেখানে যখন হঠাৎ করে একটি মেয়ে আসলো, সেখানে থাকা শুরু করলো, তো তাকে নিয়ে স্বভাবতই সব মেসের বাসিন্দাদের শুরু হলো কৌতূহল। তারপর গল্পটা যেমন করে আগাচ্ছে, ওখানেরই এই মেসে, অন্নপূর্ণা মেসেই একজন বাসিন্দা ছিল যার নাম ছিল রামপ্রীত, যেখানে ছবিটিতে অভিনয় করছেন উত্তম কুমার। সেই রামপ্রীত যখন তার সাথে প্রথমে রমলার ঝগড়াঝাটি এইসব, মানে অনেক নানান কারণে তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল, অনেক নানান কারণে তাদের মধ্যে খিটমিট হচ্ছিল। তারপর আস্তে আস্তে রমলা ও রামপ্রীতির মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক গড়ে উঠলো, মানে একজন অপরকে ভালোবাসতে শুরু করলো। সেখান থেকে গল্পটি আরেকটু টুইস্ট। কি টুইস্ট? তো মেসে যারা ছিল বাসিন্দারা, তারা কি করলো, একটি দুষ্ট বুদ্ধি লাগালো। কি দুষ্ট বুদ্ধি লাগালো? তারা কি করলো, একটি রমলার একটি ছবি, যেই ছবিটি রমলার একটি চিঠি, যেই চিঠিটি ছিল রামপ্রীতের জন্য, সেই চিঠিটি দিয়ে রজনীবাবুর পকেটে পুরে দিল। তারপর যা হয়, পকেটে পুরে দেওয়ার পর রজনীবাবু যখন তার বাড়িতে গেল, তার স্ত্রী রজনীবাবুর পকেটে হঠাৎ করে সেই পত্রটি পেলেন। আর পত্রটি পেয়ে যথাসম্ভব ভেবে নিলেন নিশ্চয়ই রজনীবাবুর কোথাও প্রেম আছে, তার কোথাও কারোর সাথে সম্পর্ক রয়েছে। ব্যাস, তারপর আর কি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ভুল বুঝাবুঝি, সে মন কষাকষি এসব চলতে লাগলো। তারপর কি হলো, শেষে যখন জানতে পারলো রজনীবাবুর স্ত্রী যে এই পত্রটি তার স্বামীর জন্য নয়, রমলা লিখেছিল রামপ্রীতির জন্য, তখন সে স্বভাবতই তার রাগ কমে গেল, ঝগড়া চলে গেল, আর একটি হাসির একটি মজার একটি ব্যাপার হয়ে যায়। তারপর কি হলো? তারপর হলো সেটাই, রমলার সাথে রামপ্রীতের সম্পর্ক পরিণয়, মানে বিবাহ। তো এই হচ্ছে ছবিটির গল্প। ছবিটির নাম হচ্ছে 74.5। ছবিটিতে নবাগত অনেকেই ছিল, ছবিতে অভিনয় করেছেন অনেকেই। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্রী চক্রবর্তী, মালিনী দেবী, উত্তম কুমার, সুচিত্রা সেন, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, ছাড়াও আছে আরও সমসাময়িক 5 জন গায়কও। কে এই 5 জন গায়ক বলতে পারবেন? কি ভাবুন, বলবো, আমি নিশ্চয়ই বলবো, আপনারাও ভাবুন, আমি বলবো। ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, যে কোন 5 জন গায়ক ছিল যারা নাকি এই ছবিতে অভিনয় করেছিল। বন্ধুরা, মনে পড়লো কে ছিল সেই 5 জন গায়ক যারা নাকি এই ছবিতে 74.5 ছবিতে অভিনয় করেছিলেন? কি মনে পড়ছে তাদের নামগুলো? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। ধনঞ্জয় ভট্টাচার্য, দ্বিজেন মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায় ও সনৎ সিং। 74.5 ছবিতে ভানু, জহর ও অজিতের কমেডি, সে কিন্তু এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে উত্তম সুচিত্রার জুটির চাইতেও বেশি কিন্তু জনপ্রিয়তা তা লাভ করেছিল। সে তখন নয়, এখনো যদি আমরা 74.5 ছবিটি দেখি, ভানু বন্দ্যোপাধ্যায় কমেডি আর জহর অজিতের কমেডি কিন্তু আমরা ভুলতে পারি না।
উত্তম কুমারের ছবি তো সচরাচর সুচিত্রা উত্তমের ছবি সবসময় জনপ্রিয়ই, কিন্তু এই ছবিতে কিন্তু তাদের থেকেও বেশি মনে থাকে আমাদের ভানু জহর অজিতের কমেডি। ভানু বন্দ্যোপাধ্যায় প্রায় 300 ছবিতে অভিনয় করেছেন। কোনো ছবিতে আবার তিনি নায়কেরও ভূমিকা অভিনয় করেছেন। কমেডি ছবিতে তিনি যেমন জনপ্রিয়তা পেয়েছেন অভিনয় করে, বা যতটা তিনি সাবলীল ঠিক তেমনই কিন্তু তিনি অভিনয় করেছেন নায়ক হিসাবে, আর সেটাও কিন্তু জনপ্রিয়তা লাভ করেছেন। তিনি জানতেন কি করে ছবিতে নিজেকে একাকার করে দিতে হয় অভিনয়ের মাধ্যমে। তার মধ্যে যত ছবি রয়েছে, প্রথম দিকে ছবিগুলো ভানু বন্দ্যোপাধ্যায়ের 74.5 নিঃসন্দেহে কিংবদন্তির পর্যায়ে চলে গেছে। ভানু বন্দ্যোপাধ্যায় অভিনয় করা কমেডিয়ান ছবিগুলোর যখন ডায়লগগুলো যে রয়েছে, সে ডায়লগগুলো কিন্তু এখনও শুনলেও হাসির বন্যা কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে। আমরাও কিন্তু হাসিকে রাখতে পারি না, কি বলুন বন্ধুরা? আমার তো তেমনই মনে হয়। যেমন ধরুন 74.5-এ মাসিমা মালপো খামু, মনে আছে সংলাপটি? এই ছবিতে আরও নতুন মুখ থাকলেও বাজিমাত কিন্তু করেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে মনে আছে সুচিত্রা সেনের ঘরে যখন চা খেতে ঢোকেন ওই দৃশ্যটি? তিনি জহর রায় ও অজিত চ্যাটার্জিকে বলছিলেন যা, মানে তিনি নিজেই একা ঢুকতে চাইছেন ঘরটিতে চা খাবার জন্য সুচিত্রা সেনের সাথে, মানে ছবিতে রমলার সাথে। আবার আরেকটি দৃশ্যে যেখানে উত্তম কুমারকে তিনি বলছেন যা, এই দুটো বলার মধ্যে যা স্টাইল আর তার যে বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ কিন্তু আলাদা। দুটো দৃশ্যই কিন্তু ছিল কমেডিতে ভরা, তেমনি খুব সাবলীল। ভানু বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এটাই ছিল বিশেষত্ব, তিনি যে হাসাতেন সেটা কিন্তু খুব সাবলীল থাকতো, খুব ন্যাচারাল থাকতো তার অভিনয়গুলো। সেগুলো কিন্তু সে খুঁচিয়ে হাসাতে হতো না, মানে দেখলেই আমরা তার যে বলার ভঙ্গি, তিনি যে ডায়লগগুলো বলছেন তার ছবিতে যে ডায়লগগুলো, সেগুলো শুনে দর্শকরা চুপ করে বসে থাকতে পারতেন না। সেই দর্শক হলে হাসির বন্যা বয়ে যেত। সে এখনরা আজকে এখানেই আপনাদের অতি অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে, ভালো লাগলে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন কিন্তু অন করবেন। তবে যখন আমার যে ভিডিওগুলো দিচ্ছি সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তবে আজকে এখানে টাটা।